নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান হেলথ লাইন। কানের যন্ত্রণা বা কানের সমস্যার সম্মুখীন আমরা কম বেশি সকলেই হই, অথচ আমরা অনেকেই হয়তো জানি না যে এই কানে যন্ত্রণা বা অতিরিক্ত পেন কানের ক্ষেত্রে সবসময় যে সংক্রমণ বা ইনফেকশন থেকে হচ্ছে তা নয়। এর কিন্তু একটা নিজস্ব কারণ থাকতে পারে, অর্থাৎ দাঁতের সমস্যা থেকেও কিন্তু কানে যন্ত্রণা হতে পারে। এবং আমরা একটা সেই প্রচলিত কথা বলে থাকি না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ঠিক একই রকম ভাবে আমাদের শরীরে যেরকম নানান ধরনের শারীরিক সমস্যা বাসা বাঁধে, যতক্ষণ না পর্যন্ত সেই শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাই না। এবং আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার। অত্যন্ত পোশাকি একটি নাম। খুব সহজ ভাষায় বলতে গেলে চোয়ালের জয়েন্টের সমস্যা। এই যে সমস্যাটা, এই সমস্যার কিন্তু ভুক্তভোগী অনেকেই রয়েছেন, কিন্তু সঠিক চিকিৎসা কি বা এটা আদপেও কি বিষয় সেই সম্পর্কে আমরা অনেকেই সচেতন নই। আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে যিনি সচেতন করবেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর সৈকত সাহা। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার স্যার, আমি শুরুতেই বললাম যে অত্যন্ত পোশাকি একটি যে বিষয়, মানে নাম, যে রোগটির সেইটা নিয়ে আমরা কথা বলছি, টেম্পোরো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার। আমি খুব কষ্ট করে বিষয়টা নিয়ে বলছি। আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করতে পারি, যে শর্ট ফর্মে যেটাকে আমরা বলি টিএমজে ডিসঅর্ডার, এইটা বিষয়টা কি? সর্বপ্রথম কথা বলে রাখি যে টিএমজে মানে হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট থেকে ডিসঅর্ডারটা তৈরি হয়। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট কাকে বলে? যে আমাদের যে চোয়ালের যে জয়েন্টটাকে, এটাকে বলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। যেরকম আমাদের হাতে পায়ে সব জায়গাটা জয়েন্ট থাকে, তো সুতরাং আমরা সবাই জানি যে আমরা যে চিবাই খাবার খাচ্ছি, যে আমাদের চোয়ালটা নড়ছে, এই এর রিলেটেডও ন্যাচারালি একটা কোনো একটা জিনিস নড়লে বডিতে কোনো একটা হাড়ের মুভমেন্ট যদি হয়, তো সেখানে একটা জয়েন্ট লাগে। তো এইটার জন্য একটা আমাদের মুখের মধ্যে একটা জয়েন্ট থাকে দু সাইডে, রাইট সাইড আর লেফট সাইড, ডান দিক বাঁ দিক দু সাইডেই কিন্তু জয়েন্টটা থাকে, সেটাকে বলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। তো এই চোয়ালের জয়েন্টের মধ্যে অনেকের অনেক কিছু সমস্যা দেখা যায়। এর রিলেটেড যে যাবতীয় যেই সমস্যাগুলোকে বলে টেম্পোরো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার বলা হয়। তো এই ডিসঅর্ডারগুলোতে সাধারণত পেশেন্টের মেইন কমপ্লেইন থাকে পেন। সে অনেক দিন ধরে পেনে ভোগেন, এবং এগুলো মোস্ট অফ দ্য কেসেসে দেখা গেছে মানে মিসডায়াগনোসড হয়ে থাকে। অনেক দিন ধরে ওর ভুগছেন, কোনোভাবেই প্রবলেমটা সলভ হচ্ছে না, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন। তাতে কি হচ্ছে কি তাদের ফাংশনাল কিছু ভেরিয়েশন অসুবিধা হচ্ছে, জ ফাংশনস এর অসুবিধা হয় একটা ওটা। আর সেকেন্ড যেটা প্রথমেই যেটা বলেছি যে পেন হয়, পেনটা ইজ বিশাল বড় সমস্যা। তাতে ওদের লাইফস্টাইলে খুবই বেদনাদায়ক হয়ে যায় আর কি। একেবারেই তাই। এই প্রসঙ্গে স্যার আরেকটা বিষয় কিন্তু চলে আসে, যে এই যে টিএমজে যে ডিসঅর্ডার, এটার অ্যানাটমি নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারি, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে বিষয়টা আসলে কি। এই যে আমাদের যে স্কাল আছে, স্কালের মধ্যে আমাদের দু রকম জয়েন্ট হয়। এক হচ্ছে মানে দুটো জয়েন্ট আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমাদের এই ম্যান্ডিবুলার জয়েন্ট, মানে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, যেটার ব্যাপারে বিষয়ে আমরা কথা বলছি, যেটা চোয়ালের জয়েন্ট। আরেকটা হচ্ছে আমাদের যে পেছনের ঘাড়টা মাথার সঙ্গে যে খুলির সাথে যে কানেকশনটা থাকে, ওটা অ্যাটলান্টো অসিপিটাল জয়েন্ট বলে। সেই দুটো জয়েন্ট আছে। তার মধ্যে আমরা আজকের বিষয়টি যেটা আছে কি টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, এটা রিলেটেড ডিসঅর্ডার্স গুলো। তো এই জয়েন্টটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে কোনো জয়েন্ট দুটো জায়গায় একটা সকেটের মধ্যে থাকে আর কি। মানে এই আমাদের যে ম্যান্ডিবলটা আছে, নিচে চোয়ালের ওপরে যে অংশটা যেটা গিয়ে স্কালের সাথে গিয়ে লাগছে, মাথার খুলির সাথে লাগছে, সেটা হচ্ছে একটা মানে ছোট্ট একটা পার্ট, মানে আমাদের পুরো হাড্ডিটার একটা ম্যান্ডিবল কিন্তু ইউ শেপড একটা হাড়। এই ইউ শেপ হাড়টা পেছনের দিকে গিয়ে ওপরে গিয়ে কিন্তু এটা ঘুরে যাচ্ছে, আবার একটা ইউ শেপ টার্ন নিচ্ছে, টার্ন নিয়ে ওপরের দিকে যাচ্ছে, যেটা দেখবেন ওটা ওখানে গিয়ে একটা স্কালের সাথে গিয়ে ওটা কমিউনিকেট করে। ওই এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় কি টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এবং ওই জয়েন্টের আশেপাশে থাকে একটা কার্টিলেজ। কার্টিলেজটা একটা সফট একটা জিনিস স্ট্রাকচার, যেমন একটা লিগামেন্ট কার্টিলেজ শুনে থেকেছেন হয়তো, আমাদের শরীরে বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায়, সেটা দিয়ে একটা কাভারিং থাকে, কোটিং থাকে, তার মধ্যে একটা ফ্লুইড থাকে, যেটাকে বলে ফ্লুইড মানে লিকুইড তরল জাতীয় একটা সিক্রিশন থাকে, অথবা একটা কন্টেন্ট থাকে ওটার মধ্যে, সেটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। যে কোনো জয়েন্ট ফ্লুইডে থাকে সাধারণত। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই জয়েন্টের ভেতরে একটা একটা কুশন থাকে। কুশনিং এফেক্টের জন্য একটা ডিস্ক বলা হয়, এটাকে টেম্পোরো ম্যান্ডিবুলার ডিস্ক বলা হয়।
ওই ডিস্কটা এই যে নিচের যে চোয়ালের যে হাড়টা গিয়ে যে ওপরে আমাদের স্কালের হাড়ের সাথে যখন ওই মানে কানেক্ট হচ্ছে, তো সেইখানে ডাইরেক্টলি হাড় টু হাড় কমিউনিকেশন হলে কিন্তু তখন হাড়ের মধ্যে কিন্তু ক্ষতি হবে, ক্ষয় হবে। তো সেটাকে বাঁচাবার জন্য সৃষ্টি আমাদেরকে এমন করে তৈরি করেছেন যে ওইখানে একটা কুশনিং এফেক্ট দেওয়ার জন্য ডিস্ক থাকে, ডিস্কটা ওটার মধ্যে থাকে যাতে ওটাকে কুশনিংটাকে মানে কুশনিং এফেক্টটাকে যেন নিয়ে আসা যায়। তো এইটা হচ্ছে বেসিক অ্যানাটমি। এছাড়াও এর সাথে আরো যে জিনিস যেগুলো লিঙ্ক থাকে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, আমরা যে খাবার খাই, চেবাচ্ছি, এগুলো যে মাসেলস গুলো এই জয়েন্টের সাথে অনেক সময় লিঙ্ক থাকে, যেটা 4টে মাসেল থাকে আমাদের শরীরের মধ্যে, মানে যেটা আমাদের চিউইং এ হেল্প করে। সেটা একটা হচ্ছে ম্যাসেটার মাসেল হয়, একটা টেম্পোরালিস মাসেল হয়, আর দুটো টেরিগয়েড মাসেল বলি, একটা ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড মাসেল। এই 4টে মাসেল মানে মাংসপেশি এই জয়েন্টের সাথে লিঙ্ক থাকে আর কি। কারণ এটা কেন বলছি, কারণ এই মাসেলগুলোর ওভার স্ট্রেসের জন্য, স্ট্রেনের জন্য অনেকগুলো ব্যাধি তৈরি হয়, সমস্যা দেখা দেয়, মানে যার জন্য টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার হয়। তো এটা হচ্ছে বেসিক অ্যানাটমি। মোদ্দা কথা আমাদের জয়েন্টটা একটা জয়েন্ট ক্যাপসুলের মধ্যে মানে বাইন্ড আছে, আর এর সাথে মাংসপেশি যেটা মাসেলস গুলো এর সাথে লিঙ্ক থাকছে আর কি। তো এই সবগুলোর মধ্যে কোথাও না কোথাও যদি প্রবলেম হয়, মাসেলসে হতে পারে, জয়েন্ট ক্যাপসুলেও হতে পারে, সেই প্রবলেম রিলেটেড পেশেন্ট কমপ্লেন করে ব্যথা হচ্ছে, অথবা সে তার খেতে অসুবিধা হচ্ছে, চেবাতে অসুবিধা হচ্ছে। তো এটাই আমরা বলে থাকি যে ক্লিনিক্যাল অ্যানাটমি যতটুকু আমাদের দরকার জানার জন্য, মোদ্দা কথা মানে সহজ ভাষায় যদি জানতে চাই আর কি। একেবারে, অর্থাৎ ব্যথা যন্ত্রণাটা একটা কমন সিমটম হিসেবে কাজ করে, এছাড়া আর কি কোনো সিমটম রয়েছে এই সমস্যার? মেন হচ্ছে ব্যথা একটা হতে পারে, আরেকটা হতে পারে যে আমরা বলি স্টিএম যে সাবল্যাক্সেশন, অনেকের কি মুখটা খুললো, খুলে আটকে গেল, আচ্ছা, সে আর বন্ধ করতে পারছে না, এটাকে সাবল্যাক্সেশন হয়। এটাও একটা ধরনের টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার হয়। আরেকটা হচ্ছে কেউ মুখ খুলতে পারছে না, হয়তো সে মুখ খুলতে অসুবিধা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, না খুলতে অসুবিধা হচ্ছে, যন্ত্রণার জন্য হতে পারে, অথবা আমাদের কিছু ট্রিসমাস হয়, নিজে থেকে মুখটা খুলতে চায় না, এটা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, মানে জন্মকালীন ওই অ্যাবনর্মালিটি হয়ে থাকে কি, যে জটা বোনটা যেটা আপনাকে বলছিলাম একটু আগে, যে ওপরে একটা কাটলেস থাকে, একটা ডিস্ক মতন থাকে যেটা সেপারেট, অনেক সময় কি ডাইরেক্টলি জটা ওই মানে টেম্পোরাল বোনের সাথে ডাইরেক্টলি একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন কি মানুষের মুখটা আর খুলবেই না, মানে পুরো হাড়ের সাথে হাড় যদি একবার যদি একদম মিলে যদি জুড়ে যায়, তাহলে মুখটা আর খুলতে চাইবে না সেক্ষেত্রে। তো এটা আর অনেক সময় কি হয়, অনেকে ট্রমা হয়, ধরুন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, মুখে কোনো চোট লেগেছে, সেই চোট থেকেও কিন্তু দেখা গেছে এই টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার তৈরি হয়। চোটটা হয়তো ইদানিং না হলে অনেক সময় দেখা যায় 15 বছর 20 বছর পরেও মানে আগেও যদি চোট লেগে থাকে, তাতেও কিন্তু তার থেকেও কিন্তু এই কমপ্লিকেশনস গুলো হয় আর কি, দেখা গেছে। এই ক্ষেত্রে এটা তো একটা গেল, আমরা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে ট্রমা থেকে একটা হতে পারে, এছাড়া আর কি কি কজেস থাকতে পারে বা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে যার জন্য এই সমস্যাটা দেখা দিতে পারে? দেখুন, রিস্ক ফ্যাক্টর যে ফার্স্ট হচ্ছে উইমেন। আমরা মানে বলে থাকি যে মহিলারা পুরুষদের তুলনায় এদের এই ডিজিজটাতে বেশি আক্রান্ত হয়, মানে আমরা বলি 4 times মোর চান্সেস ইন উইমেন বলে থাকি। আচ্ছা, সেকেন্ড, আর আমরা দেখে থাকি বয়সের একটা রেঞ্জ আছে, 35 to 44 ইয়ার্স এর বয়সের মহিলাদের কিন্তু এই পার্টিকুলার ডিজিজটা হওয়ার একটা চান্স থাকে। 4 times মোর মহিলাদের একটা চান্স থাকে এটার মধ্যে। সেকেন্ড হচ্ছে কারোর যদি একটু কিছু বদ অভ্যাস থাকে, যেরকম ধরুন এই নখ কামড়ানো, অথবা প্যারাফাংশনাল হ্যাবিটস লাইক যেমন চুইংগাম, চিকলেটস, এগুলো খেলে যাতে খায় আর কি, তাদেরও এটা খুব দেখা যায়। যাদের খুব একটা খাওয়ার একটা প্রবণতা থাকে, তাদের মধ্যে এই চান্সেসটাও বেশি। আরেকটা যেটা হয় হচ্ছে যারা স্ট্রেস ইজ ওয়ান অফ দ্য ভেরি বিগ ফ্যাক্টর, যে যার জন্য টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডারস গুলো দেখা দেয়। যেমন আজকাল লাইফস্টাইল এরকম হয়ে গেছে, মানুষের খুব স্ট্রেস হয়, স্ট্রেসের জন্য হতে পারে। তারপরে আরো রিস্ক ফ্যাক্টর হচ্ছে যদি কেউ বেশিক্ষণ কম্পিউটার অথবা মোবাইল ফোন বেশি ইউজ করে, তাহলে কি ঘাড়ের এবং মাথার মাসেলস গুলো বেশি স্ট্রেসড হয়ে যায়, তার জন্য টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডারস হয় আর কি। তো এরকম বিভিন্ন কারণ আছে যার জন্য কিন্তু এই ডিসঅর্ডারস গুলো খুব হয়। তার আরেকটা যেটা বলি, দাঁতের থেকেও হতে পারে, যে নিচের পাটি এবং ওপরের পাটির যখন দাঁতগুলো ঠিক করে যখন বসবে না, মিসঅ্যালাইন্ড হয়ে যায়, তো তখন কি হয়, এই ডিসঅর্ডারস গুলো কিন্তু দেখা দেয়।
ওই জন্য অনেক সময় কি পেশেন্ট গুলোকে ডেন্টিস্টের কাছে যেতে হয় একটু গ্রাইন্ডিং করার জন্য, দাঁতগুলোকে একটু অ্যালাইন করে দেওয়া, ফিটিং করে দেওয়ার জন্য, ওগুলো অ্যালাইনমেন্টস গুলো কিছু কিছু করা হয়, স্প্লিন্টস দেওয়া হয়। ওকে, তো এইভাবেই এইগুলোই মেইনলি রিস্ক ফ্যাক্টরস। একেবারে একেবারে তাই। আমরা অবশ্যই ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের প্রসঙ্গে আসবো, যে এই যে কথাটা উনি বললেন যে স্প্লিন্টসের প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অনেকেই এখন হয়তো রিলেট করতে পারছেন যে শরীরে শুধুমাত্র এই সিমটমসগুলো দেখা দিচ্ছে তা নয়, অনেকের শরীরে তো নানান রকম সমস্যা থেকে থাকে, প্রি এক্সিস্টিং কিছু মেডিকেল কন্ডিশন থেকে থাকে। তো সেখান থেকে কি একটা রিস্ক ফ্যাক্টর জন্মাতে পারে, বা কতটা রিস্ক হতে পারে তার জন্য? হ্যাঁ, প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনস এর অলসো কন্ট্রিবিউট করে এই টেম্পোরামেন্টাল ডিসঅর্ডার গুলো, যেমন ধরুন রিউমাটয়েড আর্থারাইটিস, আচ্ছা, তারপরে সিস্টেমিক লুপাস এরিথমেটোসিস বলি, তো আর ভেগনাস গ্র্যানুলোমাটোসিস, এরকম ইত্যাদি অনেক কিছু আছে কালেকটিভ ডিসঅর্ডার্স, যার জন্য কিন্তু এই তাদেরও কিন্তু সেই পেশেন্টদেরও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এবং ধরুন অস্টিওপোরোসিস, মানে ধরুন যারা হাড়ের যদি কোনো সমস্যা হয়, হাড়টা ক্ষয়ে যাচ্ছে অথবা ক্যালসিয়াম কমে যাচ্ছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, তখনও কিন্তু জয়েন্টের যে হাড় থাকে তার মধ্যে কিন্তু অনেক ক্ষয় বৃদ্ধিটা বেশি হয় আর কি। তো এই সব যে আন্ডারলাইং কজ গুলো কিন্তু এরা কিন্তু আরো আরো মানে অ্যালাইড মেডিকেল কন্ডিশনস গুলো কিন্তু কন্ট্রিবিউট করে। যেমন ধরুন আরো টাইপের ডিজিজ আছে, অটোইমিউন, এগুলো কিছুগুলো আমি অটোইমিউন ডিজিজও বললাম, কিন্তু আরো যেমন ফাইব্রোমায়ালজি বলে একটা ডিজিজ আছে, যে সারা শরীরের মধ্যে ব্যথা হয়, এই মাসেলস পেন হয়। তারপরে এই আছে ইরিটেবল বাউল সিনড্রোম বলে একটা, আইবিএস বলে একটা ডিজিজ হয়, যাদের আইবিএস থাকে তার সেই পেশেন্টদেরও কিন্তু এই ডিজিজটা হওয়ার মানে চান্সটা বেশি থাকে, এটা দেখা গেছে আর কি। একেবারে। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় কিন্তু চলে আসে, মানে বিশেষ করে যে প্রসঙ্গটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, আপনারা অপেক্ষা করে থাকেন, যে সমস্যা তো না হয় হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সমস্যার সমাধান মিলবে কি করে, কিভাবে ডায়াগনোস করা হবে? বিশেষ করে স্যার এই যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, সেটার হয়তো ইনস্টেন্সেস বা কেসেস অনেক বেশি, আমরা হয়তো আপনি হয়তো নিজেও প্র্যাকটিসে দেখে থাকবেন বা আমাদেরকে বলতে পারবেন, সব থেকে বড় কথা। কিন্তু যেটা পেশেন্টদের ক্ষেত্রে সমস্যা হয়, যে কার কাছে যাব, কিভাবে সেটা ট্রিটমেন্ট হবে, সেই বিষয়ে কিন্তু একটা কনফিউশন থেকে থাকে। সুতরাং আমরা যদি একের পর এক টপিকগুলো নিয়ে আলোচনা করি, যে প্রথমে যদি একটু আলোচনা করা যায় যে ডায়াগনোসিসটা কিভাবে হচ্ছে। দেখুন, সবার থেকে বলে দিই, টেম্পোরামেন্টাল ডিসঅর্ডার কিন্তু ফার্স্ট অনেক সময় মিসডায়াগনোসড হয়, অথবা কোনো কারণে ডায়াগনোসিস মিস হয়ে যায়, অথবা ডাক্তারের কাছে গেলেন হয়তো সেটা বুঝতে পারলেন না, এবং পেশেন্টও বুঝতে পারে না, কনফিউশন তৈরি হয় যে ব্যথাটা কেন হচ্ছে। অনেকে ভাবে যে আমার কানে ব্যথা হচ্ছে, কেউ ভাবে আমার মাথায় বোধহয় সমস্যা আছে, কেউ ভাবে যে আমার সাইনাসে প্রবলেম আছে, কেউ ভাবে আমার দাঁতে প্রবলেম হচ্ছে। তো বিভিন্ন ডাক্তারের কাছে যখন যায়, অনেক সময় পেশেন্টগুলো কি হয়, বিভিন্ন স্পেশালিটির কাছে এটা ঘুরতে থাকে, মানে ডায়াগনোস খুব ডিফিকাল্ট টু ডায়াগনোস, প্রথম ইনস্ট্যান্সেই কিন্তু ধরা পড়ে না, আর্লি স্টেজে ধরা পড়ে না। ফার্স্ট কমপ্লেন এলো, পেশেন্ট এলো ধরুন ডাক্তারের কাছে, ফার্স্ট স্টেজেই কিন্তু ডাক্তারের মাথায় ওটা আসবে না। অবভিয়াসলি কেউ কানের ব্যথা বললে সে কানের ব্যথাটাই বেশি কথা করে ভাববে, অথবা দাঁতের ব্যথা ভাবলে দাঁতের দিকে ফোকাসটা থাকবে। বাট যখন পরবর্তীকালে দেখা যায় কানের হয়তো ব্যথা নেই, কানের সেরকম কোনো প্রবলেম নেই, দাঁতের কোনো প্রবলেম নেই, তারপরে তখন কিন্তু মাথার মধ্যে ডাক্তারের মাথায় চিন্তাটা আসে, হ্যাঁ প্রবাবলি পেশেন্টটার টেম্পোরামেন্টাল ডিসঅর্ডার হচ্ছে। তো ন্যাচারালি এটা মিসডায়াগনোসিস হয়। তো জন্য ফার্স্ট কাজ হচ্ছে প্রপার মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সেলিং করতে হবে, মানে ভালো করে পেশেন্টকে খতিয়ে দেখতে হবে তার কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কিনা, তার লাইফস্টাইলটা কিরকম, এগুলো সব অ্যাসেসমেন্ট হবে। প্রপার ওইটা অ্যাসেসমেন্ট মানে হিস্ট্রিটা নেওয়ার পরে তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লিনিক্যালি পেশেন্টটার কি পাচ্ছি, আমরা পেশেন্টের মধ্যে কি জিনিস পাচ্ছি। যেমন ধরুন যে মুখ খুলতে অসুবিধা হচ্ছে কিনা, অথবা যদি মুখটা খুলতে বলি তো কতটা ম্যাক্সিমাম হাঁ করতে পারছে। কোনো পেশেন্ট হয়তো 1 আঙ্গুল হাইট অব্দি হয়তো হাঁ করতে পারলো, কেউ 2 আঙ্গুল অব্দি হাইট মানে ওয়েট আর কি হাঁ করতে পারে। তো আমরা তখন এটা রেস্ট্রিক্টেড থাকে। সাধারণত আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে একটা জিনিস জানিয়ে দিচ্ছি দর্শকদের, যে 3 আঙ্গুল একটা যখন আপনারা খুলবেন, 3 আঙ্গুলটাকে আপনাকে নিতে হবে, 3 আঙ্গুলটাকে এইভাবে না, আপনারা ভার্টিক্যালি নিজের দিকে করে করবেন, মুখটা খুলবেন, খুলে আপনার 3 আঙ্গুল অব্দি মুখটা খুলছে কিনা এটা আপনাকে নিজেকে দেখতে হবে। ওই অ্যাসেসমেন্টটাও আমরা করি।
এর সাথে সাথে তখন আমরা দেখি যে যে আশেপাশে যে মাসেলস গুলো, যেগুলো আমি একটু আগে বললাম যে আমাদের এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সাথে যে মাসেলস গুলো রিলেটেড আছে, সেই মাসেলস গুলোকে আমরা আইডেন্টিফাই করে সেগুলোর মধ্যে আমরা একটু হালকা করে যদি চেপে দেখি, তার মধ্যে হয়তো যদি পেশেন্ট বলে আমার ব্যথাটা হচ্ছে অথবা ব্যথা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বুঝে যাই যে এটা প্রবাবলি এটা টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার থেকে হচ্ছে। এবার ক্লিনিক্যালি দেখা হলো, একটা অনুমান করা হলো। এরপরে আমরা আসি কি পেশেন্টের কিছু কিছু ইনভেস্টিগেশন করতে হবে। একটা হচ্ছে আমাদেরকে জয়েন্টের যে হাড়টা আছে, তো হাড় দেখার জন্য আমরা যে কোনো সময় আমরা হাড় ইউজ করি, সিটি স্ক্যান অথবা এক্স রে দিয়ে আমরা হাড়ের স্ট্যাটাসটা বুঝতে পারি। এবার ধরুন আমি একটু আগে বললাম যে আমাদের জয়েন্টের মধ্যে একটা ডিস্ক থাকে, যেটা একটা কুশন হিসেবে কাজ করে। এই ডিস্কটা যেটা আছে, এই ডিস্কটাকেও দেখার জন্য অ্যাকচুয়ালি ওই তখন এক্সরেতে ধরা পড়ে না, তখন ওটার জন্য এমআরআই করতে হয়। তো এইভাবে প্রথমে ডায়াগনোসিসটা হলো, বিভিন্ন ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হিস্ট্রিটা নেওয়া হলো, এবং লাস্টে এই টেস্টগুলো করার পরে তারপরে আমরা কিন্তু একটা কনক্লুশনে আসতে পারি যে পেশেন্টটার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার হয়েছে। একেবারে। এবং এই ক্ষেত্রে ধরুন ধরা পড়লো যে এই সমস্যাটা রয়েছে পেশেন্টের মধ্যে, তাহলে এবার পেশেন্টের সঙ্গে কি করা হয়? মানে সেটা কি সার্জিক্যাল অপশনে যাওয়া হয় নাকি নন সার্জিক্যালে যাওয়া হয়? ট্রিটমেন্ট অপশনস কি কি অ্যাভেলেবল রয়েছে পেশেন্টসদের জন্য? দুটোই অপশনস আছে, এক হচ্ছে নন সার্জিক্যাল অ্যান্ড সার্জিক্যাল। বাট আইডিয়ালি স্পিকিং সার্জারিতে কোনো মানে ইউজুয়ালি এই কেসগুলোতে সার্জারি ফার্স্ট স্টেপ হয় না। প্রথমে সবার চেয়ে আগে চেষ্টা করতে হয়, এটা হচ্ছে কনজারভেটিভলি, মানে কোনো সার্জারি নন সার্জিক্যালি কোনো মানে কাটাকুটি না করে, জায়গাটাকে কোনোভাবে ডিস্টার্ব না করে যদি এই জিনিসগুলোকে কারেক্ট করা যায়, এরপরে এই জিনিসগুলো ওইগুলো যদি এই পদ্ধতিগুলো দিয়ে যদি কনজারভেটিভ থেকেও যদি কোনোভাবে কোনো কারণে যে ওইগুলো যদি প্রবলেমটা সলভ না হয়, তখন কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশনের তখন প্রয়োজন হয়। এইবার আমরা যদি বলি যে নন সার্জিক্যাল, যদি বলেন যে কি ধরনের প্রোগ্রামস মানে ট্রিটমেন্ট হতে পারে, সেটা নন সার্জিক্যালের মধ্যে ফার্স্ট হচ্ছে যে আমি যে কারণ হচ্ছে স্ট্রেস রিলিফ, মানে লং টার্ম স্ট্রেস, অথবা সাইকোলজিক্যাল যদি কোনো প্রবলেম থাকে, অথবা মানুষের যদি খুব দুশ্চিন্তায় থাকে, তখন কি হয় মানুষের জ মুভমেন্টের সাথে এফেক্ট হয় আর কি, যখন দুশ্চিন্তা হলে। তো তাহলে কি সবার চেয়ে আগে নিজের বিহেভিয়ার থেরাপিটা করতে হবে। দ্যাট ইজ আমরা এই সাধারণত এই কেসগুলোকে আমরা অনেক সময় কি সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হয়, নিউরোসাইকিয়াট্রিস্টদের কাছে, তারা কাউন্সেলিং করে। এটা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলি আমরা। তো একটা বায়োফিডব্যাক বলে একটা মেকানিজম আছে, যে বিভিন্ন সেন্সার্স দিয়ে লাগিয়ে দেওয়া হয়, যেখানে আমরা মাসেলের অ্যাকশনটা দেখতে পারি। তো সেই বায়োফিডব্যাক মেকানিজম, এই সেন্সার্স গুলো, এই থেরাপিটা দিয়েও কিন্তু ডায়াগনোস করা যেতে পারে যে পেশেন্টের মানে মাসেল গুলো অ্যাক্টিভেট হচ্ছে কিনা। সেগুলো সাইকিয়াট্রিস্টরাই করেন, কারণ ওরা এক একটা প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্নতে ওই প্রশ্নের জন্য ব্রেনের তার প্রশ্নটা রিলেটেড ব্রেনে কিছু একটা এফেক্ট হয়। তো সেইটার এফেক্টটা হলে ব্রেন তার সঙ্গে তার মাসেলস গুলোকে কিভাবে কন্ট্রোল করছে, সেই কন্ট্রোলগুলো কিন্তু মনিটরিং করা হয়। এছাড়া ব্যথার ওষুধ দেওয়া, যেমন মাসেল রিল্যাক্সেন্ট, মানে যেগুলো রিল্যাক্সেন্ট মাসেলগুলোকে, মাংসপেশিগুলো রিল্যাক্স করার জন্য আমরা কিছু ওষুধ দিই। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে স্টেরয়েড ও ইনজেকশনও দিতে পারে, ইনজেক্টেবল দিতে হয় জয়েন্টের মধ্যে। এগুলো বিভিন্ন কনজারভেটিভ প্রসিজার করে আমরা চেষ্টা করি যাতে পেশেন্ট মানে যত কিছু ডিস্টার্ব না করে, কোনো কাটাছেড়া না করে, যেন জিনিসটা পেশেন্টের মানে প্রবলেমস গুলো এলিমিনেট হয়। একেবারেই স্যার। এই ক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু মাথায় চলে এসেছে সম্ভবত অনেকেরই, যে এই যে আমরা কথা বলছি থেরাপি নিয়ে, থেরাপিটা বা এক্সারসাইজ, আমরা অনেকেই বলে থাকি যে আমাদের জয়েন্ট রয়েছে সেখানে বেশ কিছু এক্সারসাইজেস নাকি এফেক্টিভ। তো এটা কতটা এফেক্টিভ, কতটা এর ভূমিকা রয়েছে এই ডিসঅর্ডারের ক্ষেত্রে? ফিজিক্যাল থেরাপির একটা বিরাট রোল আছে আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডারস। মানে এটার মধ্যে কি একটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি, যেটা আপনাকে ওই মাসেলস রিল্যাক্সেশন কিছু এক্সারসাইজেস বলা হয়, তো এইগুলো নিজেই করতে হয়, নিজে বাড়িতে পেশেন্টরা এটা করেন। আর আরেকটা হচ্ছে কি ফিজিওথেরাপিস্টরাও এই পার্টিকুলার ট্রিটমেন্টগুলো করেন নাকি, যেমন টেন্স বলে একটা সিস্টেম আছে, টেন্স সিস্টেম, কি তারপর আল্ট্রাসাউন্ড ওয়েভ দেওয়া হয়, আল্ট্রাসাউন্ড থেরাপি করা হয়, ওটা একটা রে টাইপের হয়, সাউন্ড রে দিয়ে ওটা ট্রিটমেন্ট হয়, আল্ট্রাসাউন্ড। এই থেরাপিগুলো করলে, ফিজিক্যাল থেরাপিগুলো করলে অনেক সময় পেশেন্ট কিন্তু খুব বেটার রেজাল্টস পায় আর কি। স্যার কথা প্রসঙ্গে আমাদের একবার এসেছিল এই বিষয়টা, যে স্প্লিন্টস অনেক সময় ইউজ করা হয়, ওরাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো রয়েছে সেইগুলোর কতটা ভূমিকা রয়েছে এই ডিসঅর্ডারকে ট্রিটমেন্টের জন্য? ওরাল অ্যাপ্লায়েন্সের
কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে মানে যে আমাদের যে জ জয়েন্টটা যে ওপরে যে যখন আমরা বন্ধ করছি মানে তখন গিয়ে যাতে না লাগে, ওপরে যে স্কাল বোনের সাথে যেন বেশি জোরে যেন মানে ইম্প্যাক্টটা যাতে না হয়, তার জন্য ওটার জন্য একটা কুশন লাগবে। হয়তো কোনো কারণে ডিস্কটা খারাপ হয়েছে, অথবা তার যে মুখের যে ক্লেনচিং অ্যাক্টিভিটি, ধরুন আপনাকে একটু আগে বলছিলাম যেমন যাদের কিছু প্যারাফাংশনাল হ্যাবিটস আছে, চিউইংগাম যারা বেশি চেবাচ্ছে, বারবার করে জ জয়েন্টটা গিয়ে ওপরে স্কালের বোনের সাথে ওইখানে একটা ইন্টারাকশন হচ্ছে, তো এইটা থেকে স্কালের বোনটার একটা ড্যামেজ হয়। যে কোনো মেশিন অথবা যে কোনো শরীরে কোনো একটা জিনিস যদি বারবার আমরা ইউজ করি, তাহলে তার ক্ষয়ক্ষতিটা একটা হয়। তো সেটাকে বাফার দেওয়ার জন্য আমরা কি নাইট গার্ড ইউজ করি, একটা স্প্লিন্ট দেওয়া হয় মুখের মধ্যে, যে স্প্লিন্টটা দিলে কি হয়, ওটাকে একটা কুশন হিসেবে কাজ করে। আর দ্বিতীয় জিনিস যেটা করে কুশন গুলো, মানে এই যে স্প্লিন্ট গুলো যেটা করা হয়, দাঁতের যে রিলেশনশিপটা, যেটা ম্যালালাইন টুথ গুলোকে ওই অক্লুশন চেঞ্জ করি আর কি, ওই ম্যাল অক্লুশনস গুলোকে কারেকশন করা হয় কিছু ওই ওই স্প্লিন্টের থ্রু দিয়ে ওগুলো হয়ে যায়। বাট খুব বেশি চেঞ্জেস করা হয় না, যে আপনার দাঁতগুলোকে একটু সোজা করে দিলেই যে প্রবলেম সলভ হবে তা না, ওই কিছু মাইনর চেঞ্জেস করেই যদি এই জিনিসটাকে ঠিক করানো যায়। একেবারেই তাই স্যার। এই প্রসঙ্গে আমি কিন্তু শুরুতেই দর্শকদের বলেছিলাম যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমাদের কানে ব্যথা হচ্ছে, কানে সমস্যা হচ্ছে, এবং সেটার হয়তো রুট কজ আমাদের দাঁতে রয়েছে বা আমাদের মুখের অন্যান্য জায়গায় রয়েছে। সেক্ষেত্রে কি করে ডিফারেন্সিয়েট করব, এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি। দেখুন, কানে ব্যথাটা ইউজুয়ালি ইনফেকশন রিলেটেড হয়, ধরুন সেটা হয়তো অ্যান্টিবায়োটিক্স দিলে ওটা সাধারণত মানে কন্ট্রোলে চলে আসে। আর দাঁতেও যদি কোনো কারণে, অনেক সময় আক্কেল দাঁতের থেকেও কিন্তু পেন রেডিয়েট করে, অনেকে যদি আক্কেল দাঁত থাকে সেই আক্কেল দাঁতগুলো বের করে দেওয়া হলো, অথবা দাঁতের মধ্যে যদি কারো ক্যাভিটি থাকে তার জন্য ব্যথা হয়, সেই ব্যথাগুলো সেইগুলো ডেন্টাল পার্টসগুলোকে অন্তত এই ডেন্টাল ট্রিটমেন্টসগুলোকে কমপ্লিট করাতে হয়। এবার কানের মধ্যেও যে ট্রিটমেন্ট, যদি কোনো কারণে ইনফেকশন থাকে ওই ট্রিটমেন্টগুলোকে কমপ্লিট করে দেয়। সাধারণত ওগুলোর মোটামুটি ইনফেকশন কন্ট্রোল হয়ে গেলে কিন্তু ব্যথা চলে যাবে। বাট এই টেম্পারামেন্টাল জয়েন্ট যে ডিসঅর্ডার যদি হয়ে থাকে, কোনো কারণে ক্রনিক হয়ে গিয়ে থাকে, সে আমরা যতই ওষুধ দিই না কেন ইনিশিয়াল স্টেজে, খুব তাড়াতাড়ি কিন্তু রেসপন্ড করবে না। এইভাবেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে আদৌ ব্যথাটা কোথার থেকে হচ্ছে, মানে দাঁত থেকে হচ্ছে না কানের থেকে হচ্ছে, অথবা মাথায় কোনো ব্যথা আছে কিনা। এটার ইম্পর্টেন্ট, বাট খুব ইম্পর্টেন্ট জিনিস হলে কি, মানে হিস্ট্রি, পেশেন্টের হিস্ট্রিটা কি, মানে হিস্ট্রি কি দিচ্ছে। একটা জিনিস যেটা আমি আগে হয়তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা একটা ব্যাপার আছে কি, ওভার ক্লেনচিং বলে একটা হ্যাবিট আছে। আচ্ছা। খুব জোরে হয়তো হঠাৎ দাঁতটা কিরকির কিরকির করছে, এই যে কিরকিরানি যে যার হ্যাবিটটা যেটাকে বলে, এই হ্যাবিটস গুলো হয়তো ঘুমের মধ্যে করছে। এই হ্যাবিটসটাকেই কিন্তু এইটাও কিন্তু স্ট্রেস রিলেটেড হয়। তো বারবার কি দাঁতটা কি হয় মুখের মধ্যে ওই ওপরের পাটির সাথে বারবার ঘুমের মধ্যে, ওটাকে ব্রুক্সিজম বলা হয় আমরা বলে থাকি। ব্রুক্সিজমে কি হয়, নিচের পাটিটা ওপরে গিয়ে বারবার করে টোকা মারে, মানে খুব খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের হাই ফ্রিকোয়েন্সিতে মারে। এটা ঘুমের মধ্যেই হয়, পেশেন্ট জানে না, কিন্তু এটা হয় কেন, স্ট্রেস রিলেটেড ইস্যুসের। তো এই পেশেন্টগুলোর সমস্যাগুলোকে, এই যে ব্রুক্সিজমকে আটকাবার জন্য এটা কুশন আউট করে, মানে এই যে আমরা নাইট গার্ডটা দিয়ে রাত্রিবেলা পরে শুতে হয়। ওই গার্ডটা দেওয়ার পরে ওর তাহলে দাঁতের উপরের দাঁতের সঙ্গে নিচের দাঁতের যদি কন্ট্যাক্টের মাঝখানে এটা ধরে রাখুন, একটা কুশন হয়তো বালিশের মতো এটা দিয়ে দিলাম, যাতে ওটাকে প্রোটেক্ট করা যায়। স্যার, এই ক্ষেত্রে ডায়েটারি রেকমেন্ডেশনস কি কিছু রয়েছে পেশেন্টস যারা রয়েছেন তাদের জন্য? হ্যাঁ, এদের পেশেন্টগুলোকে আমরা যেটা বলে থাকি যে আপনারা সফট ডায়েট খাবেন, বেশি চুইং যে ডায়েটস গুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং পেশেন্ট কেন, ইভেন আমাদের নর্মাল লাইফে বেশি চুইং গামস যেমন খাওয়া যাবে না, বেশি শক্ত জিনিস, ওভার্ট অ্যাক্টিভ কোনো ফাংশনস করা যাবে না। কারণ আপনাকে আপনার শরীরের বিভিন্ন অঙ্গর যত্ন নিতে হবে। যদি আপনি যে কোনো জিনিসকে ওভার অ্যাক্টিভ করে দেন, সেই যে কোনো জয়েন্টের প্রবলেম হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। তো মেন জিনিস হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো কারণেই হোক না কেন, আমরা জয়েন্টের ব্যাপারটাকে আমরা টেকনিক্যালি বুঝতে হবে ব্যাপারটা, যে আমাদেরকে ওইটার মধ্যে কোনো ওভার স্ট্রেস ওয়ার্ক কিছু করা যাবে না। একদমই তাই, মানে যে কোনো জিনিসের প্রতি আমাদের একটু যত্নশীল হতেই হবে, মানে বিশেষ করে শরীরের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি। স্যার, এই ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু চলে আসে, লং টার্ম প্রগনোসিস কি হতে পারে একজন পেশেন্টের ক্ষেত্রে যারা এই সমস্যায় ভুগছেন? এক হচ্ছে লং টার্ম প্রোগ্রেসিস থেরাপি হচ্ছে ডিপেন্ড করে, টেক্স লট অফ টাইম। এটা খুব, যেটা সবচেয়ে আগে বলেছি, খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা কিন্তু সমস্যার সমাধান হবে না। এই প্রথমে হচ্ছে এক্সারসাইজ দেওয়া হলো,
তারপরে আমরা বিভিন্ন মাসেল রিল্যাক্সেন্টস দিয়ে দিই। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি কর্টিকোস্টেরয়েড থেরাপি বলি, ওই স্টেরয়েড থেরাপি গুলো করতে হয়, মেনলি ওষুধ রিলেটেড, মেডিসিন রিলেটেড থেরাপি এগুলো করায়। তারপর ফিজিওথেরাপি আছে, যেটা ফিজিক্যাল থেরাপি গুলো বললাম, সেই থেরাপি গুলো করে তারপরে যদি এবার দেখতে হবে যে কি কারণ থেকে হচ্ছে। সবার থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে প্রগনোসিসটা ডিপেন্ড করে কি কারণ থেকে, কজের উপরে, মানে কি কারণ থেকে হচ্ছে। কজটা যেমন ধরুন কারো যদি সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে, তাহলে তাহলে আমরা বলি কি লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যে লাইফের যে ধরুন তার খুব স্ট্রেসফুল লাইফ কাটাচ্ছে, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, স্ট্রেস থেকে যতটা দূরে থাকা যায়, নিজেকে যতটা ভালো রাখা যায়। মেডিটেশনস করতে হবে, মেডিটেশন করলে কি অনেক মাসেলগুলো রিল্যাক্সেশনস হয়। এই সব পদ্ধতিগুলো করলে যাতে যেগুলো স্ট্রেস রিলিফ করে, তাতে অনেকটাই পেশেন্টরা বেনিফিটেড হয়। এটাই হচ্ছে মেন। তো এইটার উপর ডিপেন্ড করছে পেশেন্ট কতটা করছে, কতটা সিনসিয়ারলি পেশেন্ট করছে, এবং ওই করা হয়তো অনেক পেশেন্ট করছে কিন্তু কতটা ভালো রেসপন্ড করছে, বিকজ ওটা ডিপেন্ড করছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার উপরেও ডিপেন্ড করছে। ওই জন্য আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে যখন সমস্যাগুলো হয়, তো আপনারা সবার চেয়ে আগে যদি ওটাকে সবার চেয়ে আগে ডিটেক্ট করা যায়, তাহলে যে কোনো সমাধানটা আগেই করে দেওয়াটা ভালো আর কি। একেবারে তাই। আমরা দেখুন এই আলোচনা করতে করতে কিন্তু আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তি তো অবশ্যই উন্নত হচ্ছে। আমরা যদি দেখুন, আমরা আলোচনা করতে কিন্তু বেশ কিছু প্রিভেন্টিভ মেজার্স যেগুলো আমাদের পেশেন্টসরা যারা রয়েছেন, যারা ভুক্তভোগী, তারা নিতে পারেন, সেই ব্যাপারটা মোটামুটি আমরা আইডিয়া দিয়ে দিতে পেরেছি। কিন্তু এই ক্ষেত্রে একটা মানুষের আস্থা থাকে যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে এবং ডেভেলপমেন্টের উপর বেস করে আমরা কতটা রেজাল্ট পেতে পারবো, কতটা এফেক্টিভ সেটা হতে পারবে। সুতরাং আমরা যদি একটু আলোচনা করতে পারি খুব সংক্ষিপ্তভাবে স্যার, যে কি কি ডেভেলপমেন্টস রয়েছে। হ্যাঁ, রিসেন্টলি অনেকগুলো ডেভেলপমেন্ট, যেমন আর্থ্রোস্কোপি বলে একটা হয়, যেটা দেখবেন আমরা কি করি, জয়েন্টের মধ্যে ছোট্ট একটা ছিদ্র করে একটা ক্যামেরা ঢোকানো হয়। ক্যামেরা ঢুকিয়ে আমরা জয়েন্টটাকে ডাইরেক্টলি দেখতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওইটা দিয়ে আমরা যদি কোনো জায়গায় যদি ছোটখাটো প্রবলেমস দেখি, অথবা দেখি ডিস্কের প্রবলেমটা আমরা মেনলি কথা বলছি, যেটা কুশন হিসেবে কাজ করে। অনেক সময় ডিস্কগুলো কি মুড়ে থাকে, হয়তো সেগুলো ফেটে যায়, সেগুলো কি ওই আর্থ্রোস্কোপি ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু রিপেয়ার করে ওগুলো ঠিক করে দেওয়া যায়। একটা যেটা অ্যাডভান্সমেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমাদের অনেকগুলো ইমেজিং সিস্টেম এসছে, যে ইমেজিং সিস্টেমের মাধ্যমে আমরা এই ডিজিজগুলোকে খুব সুন্দর আগের থেকে প্ল্যান আউট করে নিতে পারি, যে কিভাবে কোনটা করলে বেটার হয়। তো এইসব জিনিসগুলো এখন নতুন নতুন ডেভেলপমেন্ট হয়েছে, আরো রিসার্চ চলছে যে এই কাজগুলোর উপরে। এবার রিসার্চ হিসেবে ইন ফিউচার হয়তো আমাদেরকে বলবে যে আরো হয়তো বেটার কোনো একটা উপায় আসতেই পারে, কারণ রিসার্চ থেমে নেই, রিসার্চ এখনো চলছে। একেবারেতে, অর্থাৎ বুঝতেই পারছেন যে সমস্যা যদি থাকে তার সমাধানও রয়েছে। বিশেষ করে প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চলেছি, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া, পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।